আসসালামু আলাইকুম সবাইকে। ডাটা এন্ট্রির আজকের লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। ডেইলি আইটি একাডেমির আজকে ৫ নম্বর, গতকালকে ৫ নম্বর ক্লাস শেষ হয়ে গেছে। আজকে ৬ নম্বর ক্লাসে থাকছে বিশেষ কিছু আলোচনা এমএস ওয়ার্ডের উপর। এমএস ওয়ার্ডে আজকে যেসব বিষয় আলোচনা করব সেগুলোর মধ্যে রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডের স্টাইল সমূহ, স্টাইল টেমপ্লেট, ডিজাইন থিম, তারপরে আমাদের রয়েছে প্যারাগ্রাফ ফরম্যাটিং নিয়ে আলোচনা। তো আমরা আজকে বেসিক্যালি স্টাইল ফরম্যাটিং এবং স্টাইল ফরম্যাটিংটা যেহেতু আগের ক্লাসে কিছুটা করেছিলাম, 2টা ক্লাস আগে আমরা করেছিলাম, আজকে আমরা করব পেজ ফরম্যাটিং। পেজ ফরম্যাট কিভাবে করা হয়, এর মধ্যে আছে পেজ ওরিয়েন্টেশন, পেজ নাম্বার, পেজ সাইজ চেঞ্জ, পেজ মার্জিন, পেজ ব্রেক, ডিলিট পেজ ব্রেক, পেজ হেডার, পেজ ফুটার, পেজ কালার, এই সমস্ত কিভাবে করতে হয়, কভার পেজ কিভাবে দিতে হয়, এই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তার আগে দেখে নেওয়া যাক, আরো অনেকে জয়েন করার জন্য অপেক্ষা করছেন। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করব যে যাতে আরো কিছু লোক জয়েন হতে পারেন। তো সেই পর্যন্ত ধৈর্য ধরে একটু অপেক্ষা করবেন। ফিরছি আর 5 মিনিট পরে। দেখা যাক আজকের ক্লাসে আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে আলোচনা করব মাইক্রোসফট ওয়ার্ড স্টাইল। আমরা পুরো পেজটার যদি ওয়ার্ড ফন্ট সাইজটা বাড়াতে চাই তাহলে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে নেব। পুরোটা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা ফন্টের সাইজগুলো বাড়িয়ে দেব, অথবা আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে সেটা, কন্ট্রোলের পরে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেই সেকেন্ড ব্র্যাকেটের যে অপশনটা, অর্থাৎ পি এর পরে, হ্যাঁ, পি এর পরে ডান পাশে আমরা পাবো সেকেন্ড ব্র্যাকেটটা শুরু, সেকেন্ড ব্র্যাকেটের শেষের যেটা, কন্ট্রোল ধরে সেকেন্ড ব্র্যাকেটের শেষেরটা ক্লিক করতে থাকলে ফন্টের সাইজগুলো বড় হতে থাকবে, এবং প্রথমটা ক্লিক করতে থাকলে, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের যেটা বাম পাশে দেই সেইটাকে ক্লিক করলে ফন্ট সাইজ এক সাইজ করে কমতে থাকবে। তো আমরা এখান থেকে ফন্ট সাইজটাকে 16 করে নিলাম। আমরা প্রথমে আজকে এমএস ওয়ার্ডের স্টাইলটা শিখব। স্টাইলের পরে আমরা ডিজাইনটা আমাদের সিলেবাসে আছে, কিন্তু ডিজাইনটা আমরা আগেই শিখেছি। কালার কিভাবে দিতে হয়, কাস্টমাইজ ফন্ট কাস্টমাইজ কিভাবে করতে হয়, এগুলো আমরা আগেই অন্য ক্লাসে শিখে নিয়েছি। এবার আসি আমরা আলোচনা করব পেজ ফরম্যাটিং। তো পেজ ফরম্যাটিং এর মধ্যে কি আছে, পেজ ওরিয়েন্টেশন আছে, এরপরে আছে চেঞ্জিং পেজ সাইজ, পেজ মার্জিন আছে, পেজ মার্জিনের পরে আমাদের এখানে আছে পেজ নাম্বার, ইনসার্ট পেজ ব্রেক আছে, ডিলিট পেজ ব্রেক আছে, ইনসার্ট
and delete page break. আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। এখনো অনেকে জয়েন করছেন। আমরা চাচ্ছি এদেরকে একটু সময় দেওয়ার জন্য। আমরা পেজ ব্রেক এবং পেজ ব্রেক ডিলিট করব। ডিলিট করার পরে কি আলোচনা করব? এরপরে আমরা আলোচনা করব পেজ হেডার এবং পেজ ফুটার নিয়ে। এরপরে দেখব পেজ নাম্বারিং। তো পেজ নাম্বারের পরে আমরা যেটা দেখব, হেডার অ্যান্ড ফুটার ফিল্ড নিয়ে আমরা আরেকটু আলোচনা করব। তারপরে শেষে আমরা যেটা করব, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটারে আমরা কিভাবে কোনো লেখা অ্যাড করব সেটা আলোচনা করব। তারপরে কভার পেজ নিয়ে আলোচনা করব। কভার পেজের পরে আমরা সর্বশেষ আলোচনা করব হাইপার লিঙ্ক নিয়ে, অটোমেটিক হাইপার লিঙ্ক। এই ব্যাপারগুলো, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব।
আমরা একটু আমাদের মাইক্রোফোন গুলো মিউট রাখি, কিছুক্ষণের মধ্যেই আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি।
তো আমাদের ক্লাসের সময় হয়ে গেছে, চলুন আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা টপিকগুলো একটু অ্যাট এ গ্লান্স প্রথমে দেখে নেই। আমরা প্রথমে ওয়ার্ডের স্টাইল নিয়ে আলোচনা করব কিছুক্ষণ। এটা নিয়ে এমএস ওয়ার্ডের স্টাইল যদিও আমরা এর আগে কিছুটা আলোচনা করেছি, আজকে আরো কিছু আলোচনা করব। এরপরে আমরা পেজ ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো এই পেজ ফরম্যাটিং এর মধ্যে যে যে বিষয়গুলি এখানে আছে সেই বিষয়গুলি আমরা একটু দেখি। এখানে পেজ ওরিয়েন্টেশন আছে, পেজের সাইজ চেঞ্জ করব কিভাবে সেটা আছে, পেজ মার্জিন, ইনসার্ট এন্ড ডিলিট পেজ ব্রেক, পেজ হেডার এন্ড পেজ ফুটার, এরপরে আছে পেজ নাম্বার, তারপরে কভার পেজ, এবং সব শেষে গিয়ে আমরা আলোচনা করব হাইপারলিংক কিভাবে অ্যাড করতে হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করব সবার শেষে। আশা করছি সবাই শেষ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আমরা আর 2 মিনিট সময় নিচ্ছি আরো যারা জয়েন করছে এখনো তাদের জন্য। ডেইলি আইটি একাডেমির ফ্রি ক্লাসের আজকে 6 নম্বর ক্লাস। 6 নম্বর ক্লাসে আজকে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার প্রথমে রয়েছে স্টাইল ফরম্যাট। আমরা ডিজাইন থেকে দেখুন, আমরা যদি এখানে দেখুন, এখানে একটা ব্যাপার আছে। আমাদের প্রথমে আমরা যখন এমএস ওয়ার্ডটা ওপেন করি তারপরে তখন বাই ডিফল্ট হোম মেনুটা ওপেন হয়ে থাকে। হোমের পরে আছে ইনসার্ট, ইনসার্ট মেনুটা নিয়ে আমরা পরে আলোচনা করব। তার আগে আমরা এখান থেকে দেখুন, এরপরে ইনসার্টের পরেই ডান পাশে আছে ডিজাইন মেনু।
এই ডিজাইন মেনুর এখানে প্রথমেই দেখুন এখানে আছে থিম, প্রথমেই আছে এখানে থিম। এই থিমে যদি আমরা ক্লিক করি, তো থিমে ক্লিক করলে এখানে অনেক কিছু ইন্টারফেস আমরা পাবো। এখানে বিভিন্ন ধরনের স্টাইল এখানে পাওয়া যাচ্ছে। এইখানের যে কোনো একটা আমরা ইউজ করতে পারি। এখানে প্রথমে আছে অফিস, আমরা যদি অফিসটা ইউজ করি, তো অফিসে যদি ক্লিক করি, দেখুন এখানে এই অফিসের অনেকগুলো টাইটেল আমরা এখানে পেয়ে যাব। স্টাইল, জাস্ট এখানে একটা স্টাইল চেঞ্জ হচ্ছে, আর এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু নাই। তারপরে যদি আমরা এখানে ফেসে ক্লিক করি, তাহলে এখানে আরো অনেকগুলো ভিন্ন স্টাইল চলে এসেছে। অর্থাৎ এইখানে যে টাইটেলগুলো দেখা যাচ্ছে, এই টাইটেলগুলোর একটা ভিন্নতা পায় আমি যদি এখানে থিম থেকে কোনো একটা চেঞ্জ করে দেই। এখানে বাই ডিফল্ট আমাদের কয়টা থিম এখানে দেয়া আছে? 10টা থিম এখানে কিন্তু দেওয়া আছে আমাদের। এই যে এখানে ডামেস্ক দেওয়া আছে। এখানে দেখুন, এখানে আমরা যে স্টাইলগুলো পাচ্ছি, এক এক ধরনের এক একটা স্টাইল আমরা এক একবারে পাচ্ছি। আমরা শেডেড স্টাইলটা যদি নেই তাহলে এভাবে পাবো। আর যদি একদম নর্মালটা নিতে চাই, তাহলে ঠিক এই যে একদম নর্মাল একটা স্টাইলে আমরা এখন চলে এসেছি। এটা হলো মূলত আমাদের এমএস ওয়ার্ডের যে থিম ডিজাইন, সেই থিম ডিজাইনটা এখান থেকে করে। আর দেখুন এখানে আমি যদি অনেকগুলো স্টাইল এখান থেকে ফলো করে ফেলি, মনে করেন এখান থেকে আমি এটা ফলো করেছি, আবার এখান থেকে অর্গানিকে গিয়ে আমি এবার কি করেছি, আমি এবার এইটাকে ফলো করে দিয়েছি। তো এখন যেটা হলো, তারপরে আমি এবার যদি একদম সবকিছু রিসেট দিতে চাই, তখন দেখুন এইখানে ক্লিক করার পরে, থিমে ক্লিক করার পরে একদম নিচে এখানে আছে রিসেট, একটা অপশন আছে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট। এটাতে ক্লিক করলাম, তাহলে কি হলো, তাহলে একদম পুরো আগের মতো বাই ডিফল্ট একদম শুরুতে যেমনটি ছিল আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা ঠিক সেরকম হয়ে যাবে। এরপরে দেখুন এই রিসেটের পরে আরেকটা অপশন আছে, সেটা হলো ব্রাউজ ফর থিম। এই ব্রাউজ ফর থিমে যদি আমি ক্লিক করি, তাহলে এখানে আমার যদি নিজস্ব কোনো ফন্ট বা কোনো থিম এখানে করা থাকে আগে থেকে, সেইটাকে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। সো এটার কাজ সাধারণত আমাদের এখানে নাই। তারপরে দেখুন কি আছে, ওটাতে আমরা যদি কোনো একটা থিম আগে থেকে ডিজাইন করে থাকি, সেটা আমরা এখানে ডাউনলোড দিয়ে কাজ করতে পারবো। এবারে আছে দেখুন এখানে লেখা আছে সেভ কারেন্ট থিম, অর্থাৎ আমরা বর্তমানে যেটাতে নিয়ে কাজ করছি সেইটাকে, মনে করেন এই যে আমি এখানে স্লাইস নিয়ে যদি কাজ করি, তো আমি চাচ্ছি যে এইটাকে পরবর্তী ইউজের জন্য সেভ করে রাখবো। এই যে কারেন্ট থিমটাকে এইখানে আমি সেভ করতে পারবো। কিভাবে? যে কোনো একটা জায়গায় আমি এটাকে সেভ করে রাখতে পারবো। এই যে এটাও কিন্তু টেমপ্লেট আকারে সেভ হচ্ছে। এটা সেভ হবে সরাসরি টেমপ্লেটের মধ্যে, সি ড্রাইভে। আপনি বাই ডিফল্ট এটা কোথায় সেভ হবে? আপনার কম্পিউটারের সি ড্রাইভে টেমপ্লেট থিম আকারে এটা সেভ হয়ে থাকবে। থিম আকারে এটা সেভ হয়ে থাকলো। এই যে থিম 1 এটা সেভ হয়ে যাবে। এখন যদি আমি এখান থেকে এই ব্রাউজ ফর থিমে ক্লিক করি, ব্রাউজ ফর থিমে ক্লিক করার পরে আমার কোথায় ওটা সেভ করেছিলাম? সি ড্রাইভে। আমি সি ড্রাইভে যদি এখান থেকে চলে যাই, লোকাল সি ড্রাইভে গেলে এখানে দেখি আমি এখানে থিম পেয়ে যাব। লোকাল সি ড্রাইভে যদি সেভ হয়, আচ্ছা অন্য একটা সাব ফোল্ডারের মধ্যে এটা গিয়েছে, আমি আরেকবার আপনাদেরকে দেখাই শুরু থেকে। হ্যাঁ, এটা প্রথমে আমরা কি করলাম, এখান থেকে সেভ দিলাম। আমরা এখানে একটা এই যে টাইটেলটা নিলাম, টাইটেলটা নেয়ার পরে কি করলাম, এটাকে আমরা সেভ করলাম। আমরা জাস্ট কোন জায়গায় সেভ করছি, সেভ লোকেশনটাকে আমরা ঠিকভাবে দিতে পারিনি। এটা মনে করুন থিম 2 নামে সেভ হচ্ছে। কোথায় সেভ হচ্ছে? টেমপ্লেটে গিয়ে সি ড্রাইভের টেমপ্লেট থেকে সেভ হচ্ছে ডিজাইন, এই যে আপনার ডকুমেন্ট থিমের মধ্যে। প্রথমে কোথায় আছে? রোমিং। হ্যাঁ, দেখেন কত দূরে গিয়ে এটা সেভ হয়েছে, যার কারণে আমরা কিন্তু এটাকে খুঁজে পাইনি। তো আমরা যদি এখানে এখানে আইটি অ্যাপ ডাটা, তারপরে রোমিং, রোমিং থেকে বিভিন্ন জায়গায় দূরে গিয়ে সেভ হয়েছে। আমরা এটা চাচ্ছি যে একটু কাছাকাছি কোনো একটা জায়গায় সেভ করে। সি ড্রাইভে এসে
আমার এখানে সরাসরি আমরা এটাকে সেভ করে দিলাম থিম টু নাম দিয়ে। এখানে বলছে যে এখানে আরো একটা থিম এরকম আছে, আমি কি করতে হবে, আর একবার একটু সেভ করে নিলাম। হুম। তো এটাকে রিপ্লেস করে দিলাম। এখন দেখুন, এখন আমি এই থিমে ক্লিক করলাম। থিমে ক্লিক করার পরে আমি যদি এখান থেকে ব্রাউজ থিমে ক্লিক করি এবং এখান থেকে আমি যদি লোকাল সি ড্রাইভে যাই, সি ড্রাইভে যাওয়ার পরে দেখুন এখানে ইউজার্সে গেলাম। এই কোনো একটা সমস্যা হয়েছে, আমার কিছু ড্রাইভ এখানে ক্রিয়েট করা আছে, একটু রিমুভ করে নেই, আমি দেখাচ্ছি। হ্যাঁ, 1 মিনিট। আমরা প্রথমে কি করলাম, এটাকে সেভ করে নিলাম। সিম টু নামে আমরা এটাকে দিস পিসিতে গিয়ে অন্য একটা জায়গায় সেভ করি। হ্যাঁ, আমরা আমাদের সি ড্রাইভটাতে সমস্যা দেখা দিতে পারে মাঝে মাঝে এরকম। সো সেক্ষেত্রে আমরা ডেস্কটপ এটাকে সেভ করে নিলাম, ধরুন সিম টিম টু দিয়ে। এই যে, তো এরপরে আমরা কি করব, এখানে থিমে গিয়ে আমরা যখন ব্রাউজ থিমে ক্লিক করব, তারপরে আমরা এখানে ডেস্কটপে যদি যাই, ওই জাস্ট ওই থিমটা আমরা যেখানে সেভ করেছি সেইখানে চলে যাব। এই যে থিম টুতে ক্লিক করলাম, ওপেন দিলাম। তো ওপেন দিলে কি হবে, আমাদের ওই আগের স্টাইলটা এখানে চলে আসবে। এখানে যেহেতু এই স্টাইলটাই বর্তমানে চালু ছিল, তাই এখানে কোনো চেঞ্জেস দেখা যাচ্ছে না। তো আপনার যখন পরবর্তী অন্য কোনো থিম এখানে অ্যাপ্লাই করবেন, আমার সি ড্রাইভটাতে কিছু প্রবলেম দেখার কারণে, অর্থাৎ এখানে সবগুলো থিম ওখানে আগে থেকে সেভ করা থাকে বাই ডিফল্ট, তারপরে আবার এটা দেওয়ার কারণে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল। এজন্য আমি কি করলাম, ডেস্কটপে এটাকে সেভ করে আপনাদেরকে দেখিয়ে নিলাম। তো এরপরে এখানে এই যে স্টাইল গুলো আছে, এখানে বিভিন্ন টাইটেল, স্টাইলের বিভিন্ন টাইটেল এখানে শো করবে। টাইটেল গুলোর পরে দেখুন এখানে আছে কালার। সো এই কালার যদি আমি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে, এখানে বিভিন্ন কালার আছে। এই কালার গুলো হলো জাস্ট স্টাইলের কালার। হ্যাঁ, এগুলোতে খুব আহামরি কোনো চেঞ্জেস আসবে না। আপনি দেখতে পারেন ব্যাপারটা এইরকম। মনে করেন আমি একটু সেভ করলাম, এরপরে এখান থেকে আমি কালার যদি চেঞ্জ করে দিই, কোনো কিছু কিন্তু এখানে চেঞ্জ আসবে না, জাস্ট এটা হলো স্টাইলের কালারটা চেঞ্জ হবে, আমি যে স্টাইলটা করছি সেটা চেঞ্জ হচ্ছে। এবারে দেখুন এখানে আছে ফন্ট। আমি এখানে ফন্ট গুলোকে এখান থেকে বিভিন্ন ফন্ট, আমার কম্পিউটারে যতগুলো ফন্ট ইনস্টল করা আছে সবগুলো ফন্ট আমরা এখান থেকে সাজিয়ে দিতে পারি, এখান থেকে অ্যাপ্লাই করতে পারি এই স্টাইলের মধ্যে। তো এটা ছিল আমাদের ফন্টের ব্যাপার। এরপরে দেখুন এখানে আছে প্যারাগ্রাফ স্পেসিং। তো এই প্যারাগ্রাফ স্পেসিং এর মধ্যে এখানে নো নো প্যারাগ্রাফ স্পেস আছে। এই যে এখানে আমি যত বেশি দিচ্ছি তত কিন্তু কি হচ্ছে, দুইটার মধ্যে স্পেস বাড়ছে, আপনি দেখতে পাচ্ছেন যে দুইটার মধ্যে কি হচ্ছে, স্পেসটা বাড়ছে। এখানে যদি আমি নো স্পেস দেই তাহলে কি হবে, কোনো স্পেস থাকবে না দুইটা লাইনের, দুইটা প্যারাগ্রাফের মধ্যে। অর্থাৎ আমার এখানে কিন্তু এই ক্লাস 6 একটা প্যারাগ্রাফ হিসেবে ধরে নিচ্ছে, টপিকটা আর একটা প্যারাগ্রাফ হিসেবে ধরে নিচ্ছে। কারণ কি, কারণ এখানে আমি এন্টার ক্লিক করে নতুন একটা প্যারাগ্রাফ নিয়েছিলাম। দেখি আমরা একটা নতুন পেজে যাই, নতুন পেজ থেকে আমি ব্যাপারটাকে আরেকটু ভালোভাবে অন্যভাবে বুঝাই। সেটা হচ্ছে, আমি এখানে ধরুন আমি একটা দুইটা প্যারা নিয়ে আসলাম। তো প্যারা কিভাবে আনে তা তো আমরা জানি আগেই থেকেই। এই যে আমরা দুইটা প্যারা নিয়ে আসলাম এখান থেকে। এই যে এখন আমি যেটা করলাম সেটা হচ্ছে, আমি ওই একইভাবে ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে প্যারাগ্রাফ শেডিং এ গেলাম। দেখুন আমি আগে একটু সিলেক্ট করে নেই। এই যে দুইটা প্যারাগ্রাফ আমার এখন সিলেক্টেড অবস্থায় আছে। তো এই সিলেক্টেড অবস্থায় থাকাকালীন আমি যদি এখান থেকে ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে আমি প্যারাগ্রাফ স্পেসিং এ যাই, যদি প্যারাগ্রাফ স্পেসিং এ গেলে দেখুন বাই ডিফল্ট একটা দেওয়া থাকে, সেটা হচ্ছে 0.8 পিটি অ্যান্ড 1.8 পিটি দেওয়া থাকে। তারপরে আমি নো স্পেসে গেলে এখান থেকে একটু কমে, আমি ফন্ট সাইজটা আমি একটু জুম করে নেই তাহলে বুঝবেন। টাইটে যদি, এই যে দেখুন কম্পাক্টে যদি যাই তাহলে আরেকটু রিল্যাক্স হচ্ছে। তারপরে যদি আমি এখান থেকে টাইটে যাই, আরো কি হচ্ছে, আর একটু সংকুচিত হচ্ছে। এরপরে ওপেনে, এরপরে এভাবে গেলে কি হচ্ছে, আস্তে আস্তে আমি যত দূরে যাচ্ছি তত এটা
এখানে যে সেটিং দেয়া আছে সেখানে থাকছে। আর যদি নো প্যারাগ্রাফ স্পেসে ক্লিক করি, এটা কিন্তু এক একটা প্যারাগ্রাফের পরে স্পেস হচ্ছে। অর্থাৎ এইখানে এই যে দেখুন এই অ্যাড পর্যন্ত, এই অ্যাড এর পরে এই জায়গাটাতে স্পেস হচ্ছে। অ্যাড এর পর থেকে এই দুইটা লাইনের মাঝখানে স্পেসটা আমরা এখান থেকে মডিফাই করতে পারি। এই যে এখান থেকে এই নো স্পেস দিলে এখানে কোনো স্পেস থাকবে না দুইটা প্যারাগ্রাফের মাঝে। তো এখানে আরো কাস্টমাইজ স্পেসিং আছে। তো কাস্টমাইজ স্পেসিং এ আমি যদি যাই, এই কাস্টমাইজ স্পেসিং ক্লিক করলে আমি এরকম একটা ডায়লগ বক্স পাবো আমরা। তো এই ডায়লগ বক্সটা সম্পর্কে আমরা আগের দিনও আলোচনা করেছি যে আমাদের লেফটে কতটুকু জায়গা থাকবে, রাইটে কতটুকু থাকবে, উপরে নিচে কতটুকু জায়গা থাকবে, এবং নিউ ডকুমেন্টে সেটাকে আমরা অ্যাপ্লাই করব কিনা, বাই ডিফল্ট এটা সেভ থাকবে কিনা, সব কিছু এখান থেকে আমরা সেভ করে দিতে পারি। এই যে সেট ডিটেলস আছে, এখানে রেস্ট্রিক্ট আছে, এখানে রিকমেন্ড আছে, এডিট আছে। এখান থেকে আমরা কি করতে পারি, এগুলো সেভ করে দিতে পারি। তো এটা যেহেতু আগে আলোচনা হয়েছে, এখন বেশি আলোচনা করলাম না। এরপরে আছে দেখুন ইফেক্ট। ইফেক্টের পরে দেখুন এই ইফেক্টে তেমন যা যা কাজ আছে এগুলো আমাদের এখানে কোনো প্রভাব বিস্তার করবে না, এখানে কোনো প্রভাব নেই এগুলোর। আচ্ছা, এখানে এই এরকম কাজ করছে, স্টাইল গুলো জাস্ট চেঞ্জ হবে বিধায় এখানে কি হবে না, এগুলো তেমন একটা চেঞ্জ হবে। আমরা যদি এতক্ষণ যা করলাম, মনে করেন প্যারাগ্রাফে একটা স্পেস সেট করেছি, তারপরে ইফেক্ট দিয়েছি, এখন ওইটাকে যদি আমি বাই সেট অ্যাজ ডিফল্ট করতে চাই, তাহলে এরকম একটা অপশন আসবে। সেটা হলো আপনি আপনি এটাকে যদি বাই ডিফল্ট সেভ করতে চান, যতটা স্টাইল এতক্ষণ করেছেন এগুলো, তো সেক্ষেত্রে আপনি ইয়েস যদি ক্লিক করেন তাহলে এই সেটিংটা বাই ডিফল্ট আপনার কম্পিউটারে সেভ হয়ে যাবে। আর যদি নো ক্লিক করেন তাহলে আপনি আবার নিজের মতো করে দিতে পারবেন। এইটা গেল আমাদের স্টাইলগুলো, এই ফন্ট সেটআপ, প্যারাগ্রাফ স্পেসিং। তো প্যারাগ্রাফ স্পেসিং এর পরে দেখি আমরা আর একটু ডান পাশে দেখতে পাচ্ছি এখানে আছে ওয়াটারমার্ক। তো এই ওয়াটারমার্কটা কি জিনিস? ওয়াটারমার্কটা হলো আমার একটা ডকুমেন্ট, ওটার মাঝখানে আমি একটা জল ছাপা করে লিখবো। ওয়াটারমার্ক মানেই হলো কি জল রং ও জল ছাপা করে কিছু একটা যদি আমি লিখতে চাই, সেই ক্ষেত্রে আমি কি করব, আমি এখানে ওয়াটারমার্কটাকে ইউজ করব। ওয়াটারমার্কের নিচে একটা ড্রপ ডাউন বাটন আমরা পাচ্ছি। এই ড্রপ ডাউনে আমরা যখন মাউসের লেফট বাটন ক্লিক করি, তখন আমরা এখানে কি পাচ্ছি, এখানে আরো কিছু অপশন পাচ্ছি। এখানে বাই ডিফল্ট কিছু পাচ্ছি, এখানে লেখা আছে কনফিডেন্সিয়াল, এখানে আছে ডু নট কপি। দুইভাবে কনফিডেন্সিয়াল লেখা আছে, দুইভাবে ডু নট কপি লেখা আছে। তো আমি যদি এইভাবে কনফিডেন্সিয়াল লেখাটা চাই, তাহলে এটাতে ক্লিক করলে এই লেখাটা কোথায় হয়ে যাচ্ছে, আমার আমার পেজের মাঝখানে এরকম একটা জল ছাপার লেখা চলে আসছে। এটা হলো ওয়াটারমার্ক। তো আমরা এই ওয়াটারমার্কটাকে দেওয়ার পরে যদি ওয়াটারমার্কটাকে রিমুভ করতে যাই, তাহলে কি করব, সেম ভাবে আমরা ওয়াটারমার্কের নিচে এখানে ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটু নিচে আসলে দেখবেন এখানে লেখা আছে রিমুভ ওয়াটারমার্ক। তো রিমুভ ওয়াটারমার্কে ক্লিক করলে আমাদের ওয়াটারমার্কটা কি হবে, আবার রিমুভ হয়ে যাবে। আমরা একটু পেজটা ভরে নিই লেখা দিয়ে। এইটুকু লেখা আমরা আরো কিছু লেখা নিয়ে আসি। আমরা পেজ ফুল করে একটা লেখা নিয়ে এসেছি, অনেক লেখা আছে এখানে, 100 লাইনের একটা প্যারাগ্রাফ নিয়ে এসেছি। এখন কি করব, আমরা এখান থেকে যদি একটা ওয়াটারমার্ক আমরা এইটা যদি দিতে যাই, কনফিডেন্সিয়াল এভাবে লেখা আসবে। তো দেখুন আমাদের লেখার ভিতরে কিন্তু এই যে একটা জল ছাপা কনফিডেন্সিয়াল লেখা আমরা পাচ্ছি। এটা কিন্তু ডকুমেন্টের যতগুলো পেজ আছে সবগুলো পেজে লেখাটা চলে গেছে। দেখি পরের পৃষ্ঠায় গিয়ে, এই যে পরের পৃষ্ঠাতেও লেখাটা কিন্তু চলে এসেছে। এখন আমরা কি করব, আমরা এটাকে রিমুভ করতে চাচ্ছি পুরোটা থেকে, আমরা এটাকে রিমুভ করে দিলাম। এরপরে দেখুন আছে, আমরা যদি ডু নট কপি চাই, তো ডু নট কপি দিলে এইভাবে ডু নট কপি চলে আসবে। তো এরপরে আমরা যদি চাই যে ওটাকে রিমুভ করব না, রিমুভ না করে আমরা আরেকটা দিব, তাহলে যেটা ঘটবে ওইটা শেষ, ওইটা অটোমেটিক রিমুভ হয়ে
আমার পরবর্তীটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ লাস্টে আমি যেটা দেব সেইটা অ্যাপ্লাই হবে। এখানে আমি কিন্তু চাইলেও দুইটা ওয়াটারমার্ক ইউজ করতে পারছি না। হ্যাঁ, অনেকে যারা দেখা যায় যে তাদের পেজের মধ্যে দুইটা ওয়াটারমার্ক আছে, তারা যে কাজটা করে সেটা হচ্ছে একটা ইমেজ তৈরি করে, দুইটা ওয়াটারমার্ক দিয়ে একটা ইমেজ তৈরি করে আগে ফটোশপে বা যে কোনো জায়গায় একটা ছবি ক্রিয়েট করে, সেই ছবিটার মধ্যে এরকম একটা পেজ থাকে, তাতে এই লেখাগুলো দুইবার থাকে। তো সেই একটা ছবি এখানে যখন তারা ইনসার্ট করে, তখন আমরা ওটাকে ডাবল দেখতে পাই। তো আমরা এটাকে রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে আরেকটা ব্যাপার দেখুন, এখানে আছে শেষের দিকে মোর ওয়াটারমার্ক ফ্রম অফিস ডট কম, অর্থাৎ এখানে আপনি যদি পেইড ভার্সন ইউজ করেন এমএস অফিসের, সেক্ষেত্রে আপনি অফিস ওয়ার্ড এমএস ও মাইক্রোসফট অফিসের ওয়েবসাইট থেকে আপনি এখানে আরো কিছু ওয়াটারমার্ক নিয়ে আসতে পারেন। কিন্তু আমরা চাচ্ছি যে আমরা ফ্রি ভার্সন ইউজ করছি এবং আমরা চাচ্ছি যে কিছু কাস্টমাইজ করে নিজের মতো লিখবো। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখানে ওয়াটারমার্কের নিচে ক্লিক করে, এই দেখুন এরপরে আছে কাস্টমাইজ ওয়াটারমার্ক, এই কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করব। তো কাস্টমাইজ ওয়াটারমার্কে ক্লিক করার পরে এখানে কিছু অপশন, একটা ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের মধ্যে প্রথমে লেখা আছে নো ওয়াটারমার্ক, এখানে যদি আমি ক্লিক করি তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না। এরপরেই আছে পিকচার ওয়াটারমার্ক, তো পিকচার ওয়াটারমার্কের বাম পাশে আমি যদি ক্লিক করি, তাহলে দেখুন এখানে প্রথমে একটা অপশন আসছে, সেটা হলো সিলেক্ট পিকচার। তারপরে আছে অটো, এই যে 500 আমরা পিকচারটাকে জুম করে দিতে পারবো কতটুকু, সেই অপশনটা আছে। তো আমরা চাচ্ছি যে একটা পিকচার আমরা এখান থেকে নিয়ে আসব। দেখুন আমি ওইখানে যদি ক্লিক করি, তাহলে প্রথমে আছে ব্রাউজ ফ্রম ফাইল, ফ্রম আ ফাইল আছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, তাহলে আমার কম্পিউটারের ভিতরে যত ফাইল আছে যেখানে, সেই ফাইলগুলো চলে আসবে। কিন্তু আমরা যদি চাই যে না আমরা অনলাইন থেকে কিছু নিয়ে আসব, তাহলে আমরা এই যে এখানে নিচে লেখা আছে দেখুন, এটাতে যদি ক্লিক করি, সরি আমি আরেকবার দেখছি এখানে, আহ, এই যে ব্রিং ইমেজ সার্চ যেটা আছে 2 নাম্বার অপশনে, এটাতে আমি যদি সার্চ করি কোনো কিছু, অথবা এটার উপরে যদি আমি ক্লিক করি, তাহলে এই সার্চের একটা অপশন আসবে বিং থেকে, বিআইএনজি, বিং থেকে একটা সার্চ হবে। বিং একটা সার্চ ইঞ্জিন, এখান থেকে সার্চ হলে আমি এখান থেকে ধরুন এই যে রোজ একটা আঁকাই এখানে বাইরে চলে এসেছে, যেহেতু কারণ এটা আমরা আগে সার্চ করেছিলাম, তাই এটা এখানে দেখা যাচ্ছে। আমি কি করব, আমি এই গোলাপ ফুলকে পেজের মাঝখানে দিয়ে দেব। সেইটা যদি আমি করতে চাই, গোলাপ ফুল যদি দিব, এই তখন একটু বেশি দেখে দেই, এই যে এখানে এগুলো অনেক বড় বড় আছে, অনেক বেশি পরিমাণে আছে, ফুল একটা আমরা দিয়ে দিলাম, এখান থেকে ইনসার্ট করে দিলাম। তো একটাকে ক্লিক করার পরে আমি ইনসার্ট করলাম, ইনসার্টের পরে দেখুন এখানে আছে কনভার্ট ফাইল, অর্থাৎ ফাইলটা যে শেপে আছে। আচ্ছা, এটা এই ছবিটার সমস্যার কারণে এটাকে, ইমেজটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারছে না, যার জন্য আমরা আবার এখানে যাচ্ছি, গিয়ে আমরা কি করলাম, আমরা এখান থেকে এই যে একটা একটা প্রথম একটা সিঙ্গেল ফুলটাই সিলেক্ট করে দিই, দেখি এটা হয় কিনা। তার সিলেক্ট করার পরে দেখুন, সিলেক্ট করলে পাশে একটা টিক চিহ্ন আসবে, সিলেক্ট পাশে যতক্ষণ, এই যে এখানে দিলে এখানে একটা টিক চিহ্ন আসছে দেখুন, এভাবে আমি যেটা সিলেক্ট করব তার পাশে একটা টিক চিহ্ন হবে। তো আমরা চাচ্ছি এইটাকে আমরা দিয়ে দিই, ঠিক আছে, এটাকে দিয়ে আমরা কি করব, শেষে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে এখানে কি হচ্ছে, এখানে আরেকটা অপশন আসছে যে এটাকে আমি কতটুকু দিব, এই যে অ্যাপ্লাইতে যদি ক্লিক করি, তারপরে দেখুন এখানে আমি ক্লোজ করে দিলাম। এই যে আমার লেখা, আমার ফুলটা কিন্তু ওয়াটারমার্ক হিসেবে আমার পেজের মধ্যে চলে এসেছে। সো এইভাবে আমরা একটা ওয়েবসাইট থেকে কোনো ছবি এখানে আমরা কি করতে পারি, ওয়াটারমার্ক হিসেবে নিয়ে আসতে পারি। এবারে আমরা এই ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিচ্ছি। ওয়াটারমার্কটাকে রিমুভ করার পরে আমরা এখানে আবার একটু কাস্টমাইজে যাই, যে এই যে কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পরে দেখুন নিচে আরেকটা অপশন আছে টেক্সট ওয়াটারমার্ক। তো এই টেক্সট ওয়াটারমার্কে যখন ক্লিক করব, অর্থাৎ এখানে আমি কোনো কিছু লিখে দিতে পারবো নিজের মতো করে, এখানে যা যা লেখা আছে সেগুলো ছাড়াও আমি চাচ্ছি যে আর অন্য কিছু আমরা এখানে লিখবো,
তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে দেখুন এখানে টেক্সট ওয়াটারমার্কে যখন ক্লিক করলাম তখন এখানে ল্যাঙ্গুয়েজ চলে এসেছে। ল্যাঙ্গুয়েজ এখানে বাই ডিফল্ট ইংরেজি দেয়া আছে। আমাদের দেশেরটা এখানে নাই যদিও, তো আমরা ইংরেজিটাই থাকুক এখানে। এরপরে আছে টেক্সট। এই যে এখানে বাই ডিফল্ট অ্যাসআপ লেখা আছে, ASAP অ্যাসআপ। এই অ্যাসআপ এর মানে কি? অ্যাসআপ মানে হলো অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো এরকম এটা এরা একটা বাই ডিফল্ট একটা দিয়ে রেখেছে যে এটা এদের খুশি, হ্যাঁ। এখন আমরা কি করব, এটাকে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমি এখানে লিখলাম ডেইলি আইটি একাডেমি। এই যে এইটা আমরা এখানে লিখে দিলাম। তো এরপরে নিচের লাইনে দেখুন আছে ফন্ট। এখানে ক্যালিব্রি ফন্ট বাই ডিফল্ট দেওয়া আছে, বাট আমরা যে কি করব এটাকে চেঞ্জ করে নেব। ক্যালিব্রি লাইট আছে, ক্যালিব্রির আরো কিছু ফন্ট আছে। আমি এখান থেকে আস্তে আস্তে করে নিচের দিকে নামি দেখি আরো কি কি পাওয়া যায়। আমার কম্পিউটারে যা যা আছে এখানে সব পাওয়া যাবে, হ্যাঁ। আমি এখানে এই যে ক্যানাডা দিলাম, ক্যানড্রা আছে, আরো কত কিছু আছে। এখান থেকে দেখি অন্য একটা দিই, হ্যাঁ। ক্যাপসুলা, এই যে ক্যাপসুলা ফন্ট দিয়ে দিলাম। এবারে আছে দেখুন এখানে সাইজ, ফন্টের সাইজ এখানে অটোমেটিক একটা দেওয়া আছে। অটোমেটিক যাই থেকে আমরা চাচ্ছি যে আর একটু বড় দিব, 36 আছে, 40 আছে। আমরা যদি এখানে কিছু লিখে দিতে চাই সাইজটা, আমরা ব্যাক স্পেস ক্লিক করে এখানে আমরা লিখেও দিতে পারবো। মনে করুন আমি দিতে চাচ্ছি এখানে 41, দিলাম 41 দিয়ে দিলাম। এরপরে দেখুন এখানে আছে কালার, অর্থাৎ আমি যেটা লেখাটা লিখবো সেটার কালার কি হবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এখানে বাই ডিফল্ট এইরকম একটা গ্রে টাইপের একটা কালার দেয়া আছে। আর পাশে যে ড্রপ ডাউন বাটন আছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমি অনেক কালার এখানে বাই ডিফল্ট যে কালারগুলো এখানে আছে সেগুলো দেখতে পাবো। তো আমি যদি চাই যে এইখানের কালারগুলো হবে না, আমি আমার ইচ্ছা মতো মোর কালার যদি যাই, মোর কালার থেকে এখানে ইচ্ছা মতো কালার দিতে পারি। দেখছি যে এখানে যতগুলো দেয়া আছে তাতেও আমার হচ্ছে না। তো তখন আমরা কি করব, এখানে দেখুন স্ট্যান্ডার্ডের ডান পাশে কাস্টম কালার আছে। এখান থেকে আমরা ইচ্ছা মতো কালার তৈরি করে দিতে পারবো। এখানে আমি যদি রাইট বাটন ক্লিক করে এই এই যে মাঝখানে যে গিজমোটা দেওয়া আছে এটাকে যদি আমি ধরি তাহলে কি হবে, এটা এভাবে চেঞ্জ হতে থাকবে। এই যে দেখুন এখানে নিউ কারেন্ট এই ডান পাশে নিচের দিকে লেখা আছে। এইটা কি হচ্ছে, আমি যখন এইটাকে ধরে সরাচ্ছি তখন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আমি দেখতে পাচ্ছি কি কালার হচ্ছে। তারপরে এখানে আরেকটা প্যারামিটার আছে, এইটাকে দিলে আমাদের আরো চেঞ্জ হচ্ছে। আরো এইটাকে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে সরাই, আমি এরকম একটা কালার যদি চাই এখান থেকে, এই যে এরকম ঝাঁঝালো একটা, এরকম একটা নীল, নীল এবং সাদার মাঝখানে আমি একটা নিয়ে আসি। এই যে ওকে করে দিলাম, এরকম একটা চলে এসেছে। তো এরপরে আছে এখানে দেখুন এখানে আছে ডায়াগোনাল আর আছে হরিজন্টাল। তো আমার লেখাটা ডায়াগোনাল হবে, বাঁকানো একদম পেজের মানে নাকি সমান সমান হরিজন্টাল হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। তো আমি এখানে ডায়াগোনাল দিলাম, ডায়াগোনাল দিয়ে অ্যাপ্লাই দিলাম। এই যে অ্যাপ্লাই দিয়ে ক্লোজ করে দিলাম। দেখুন আমার লেখাটা কিন্তু ওই যে অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, ডেইলি আইটি একাডেমি যে ফন্ট দিয়েছি পরের পেজে আমি যদি যাই, এই যে এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। আমি যেভাবে যেভাবে ফন্ট দিয়েছি ঠিক সেইভাবে এটা কিন্তু হয়েছে। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা ওয়াটারমার্ককে আমরা এখান থেকে দিতে পারি। আমরা ওয়াটারমার্কটাকে রিমুভ করে দিলাম, নাই আমাদের আর ওয়াটারমার্ক। এরপরে কি আছে, এরপরে আছে পেজ কালার। তো এই পেজ কালারে দেখুন পেজ কালার এটা কিরকম হবে, আমার পেজটা কালার হবে, পেজের যে কালারটা এখানে হোয়াইট দেখা যাচ্ছে, বাই ডিফল্ট আমাদের হোয়াইট থাকে। তো এইটাকে যদি আমরা অন্য কোনো কালার দিতে চাই এটা কিন্তু আমাদের ফন্ট কালারের সাথে এটা কিন্তু চেঞ্জ হবে, ফন্ট কালার গুলো চেঞ্জ হবে। যদি আমি এটাকে ব্ল্যাক দেই, এই যে তাহলে কি হবে, আমার ফন্ট গুলো যাতে দেখা যায় সেজন্য ফন্টটা অটোমেটিক চেঞ্জ একটা অন্য কালার ধারণ করে নেবে। এই যে আমি এখান থেকে যে কালারের উপরে মাউসের কার্সর রাখি না কেন আমার পেজটা সেই কালারের হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি যে এরকম একটা হেমু রঙের একটা কালার হোক। এই যে ইয়েলো হয়ে গেছে, ইয়েলো।
এটা দিলাম, এটা এখন কি হলো, এরকম একটা কালার হয়ে গেল। তো এরপরে দেখুন এখানে আরো কালার আছে, মোর কালার আছে, ফিল ইফেক্ট আছে। তো মোর কালারে আমরা যদি ক্লিক করি ওই আগের মতোই এখানে কাস্টমাইজ করে এখানে সিলেক্ট চেঞ্জ করে আমরা কি করতে পারি, বিভিন্ন গ্রেডিয়েন্ট আমরা ইউজ করে দিতে পারি। এই যে কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল। তো এখানে আরেকটা অপশন আমি দেখতে পাচ্ছি, সেটা হলো ফিল এফেক্টস। তো ফিল ইফেক্টের যে অপশনটা, এইটাতে দেখুন এখানে আছে টেক্সচার, এখানে এইটা প্রথমে আছে গ্রেডিয়েন্ট, হ্যাঁ, তারপরে আছে কি টেক্সচার। আমি চাচ্ছি যে আমার পেজটা কালার থাকবে না, পেজটার মধ্যে এইরকম একটা থাকবে, জিনিস থাকবে। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জার্জের জয়েন হয়ে নাস্তা করতে চলে গেছে। যাই হোক দেখুন এখানে, এখানে আমি যদি একটা টেক্সচার নিতে চাই, এইগুলো হলো টেক্সচার, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইপের আমার পেজটা তৈরি হবে। এই যে এখানে দেখুন, এখানে আছে ওভেন ম্যাট, এখানে এই যে আছে আরো বিভিন্ন রকমের আছে। আমি চাচ্ছি যে এইটা এরকম একটা ওয়াটার ড্রপস গুলো থাকবে, পানির ফোঁটা ফোঁটা একটা থাকবে আমার পেজের উপরে, পেজের উপরে কোনো কালার থাকবে না, একটা পানির ফোঁটা টাইপের থাকবে। এটা দিলাম, দেখুন আমার পেজটা পুরো পানির ফোঁটা ফোঁটা একটা আকার ধারণ করেছে। এটা আমরা কোত্থেকে দিলাম, ডিজাইন থেকে পেজ কালার, পেজ কালারে গিয়ে কোথায় গেলাম, ফিল ইফেক্টে গেলাম। ঠিক আছে, পেজ কালার থেকে কোথায় গেলাম, ফিল ইফেক্টে। ফিল ইফেক্ট থেকে আমি এখান থেকে টেক্সচার সিলেক্ট করেছি। প্রথমে গ্রেডিয়েন্ট বাই ডিফল্ট এখানে দেয়া আছে, আমি কি করেছি এখান থেকে টেক্সচারে ক্লিক করেছি। তো টেক্সচারে ক্লিক করার পরে আমি এখানে এই অপশনগুলো পেয়েছি। আরেকটু নিচে যদি আমি যাই আরো অপশন পাবো। এই যে দেখুন এখানে এটা ধরে আমি যদি টেনে উঠাই আরো কিছু অপশন পাবো। আমি এখানে বাটিক পাচ্ছি, এই বাটিকের একটা অপশন আমি সিলেক্ট করে দিলাম। দেখুন এখানে বাটিকের মতো একটা কালার, পেজের কালারটা বাটিক কালার হয়ে গেল। এটুকু তো আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা। এবারে দেখি আমি আবার একটু একই জায়গায় যাই। এরপরে দেখুন আছে প্যাটার্ন। এই যে টেক্সচারটা আমরা দেখলাম, টেক্সচারে আমি যা দেব এটা হবে। তারপরে আছে প্যাটার্ন, এই যে প্যাটার্ন এখানে এখানে আছে, অর্থাৎ একটা বিভিন্ন প্যাটার্নের দাগ বলুন বা বিভিন্ন স্টাইল এখানে কিন্তু দেওয়া আছে। এই যে এখানে আছে আপনার ডটেড গ্রিড আছে, এখানে এই যে আপনার টাইলস টাইপের আছে, এখানে স্কোয়ার টাইপের আছে। আমি চাচ্ছি যে আমার লেখাগুলো এই যে এরকম হবে, হ্যাঁ, এই ব্রিক্স হবে, ইট ডায়াগোনাল ব্রিক্স এর মতো হবে। এখান থেকে আমার পেজটা পরিপূর্ণ পেজটা এই যে, এটা কিন্তু ছোট ছোট এক একটা ইট, হ্যাঁ, এই যে প্রত্যেক সমস্ত পেজ আমার কি হয়েছে, ইটের গাঁথুনি হয়ে গেছে, হ্যাঁ। পেজ এই ছোট, খুব ছোট ছোট ইট দেখা যাচ্ছে এখানে, ইটের এক একটা গাঁথুনি। ঠিক আছে, তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের পেজের কালার গুলোকে আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারি। তো পেজের কালারে আমি ফিল ইফেক্টে গিয়ে আবার একটু এই জায়গাটাতে আসি। এখানে দেখুন এখানে আরো কিন্তু অপশন আছে, আমি চাচ্ছি যে এইটা আসুক। এটা হলো লার্জ একটা বর্ডার এখানে আছে, এটা এই যে লার্জ চেকার এটা আছে, তারপরে এই আর একটা আছে টাইলস এর মতো লার্জ গাইড গ্রিড আছে, লার্জ গ্রিড আছে, তারপরে এই আরো কিছু অপশন আছে। এই যে আমি এই গ্রিডটাকে যদি দিতে চাই তাহলে এটাতে ক্লিক করলাম, দেখুন আমার এখানে গ্রিড হয়ে গেছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে পেজ গ্রিডটা কিভাবে দেওয়া হয়, এইভাবে আমরা কি করতে পারি, পেজের মধ্যে একটা গ্রিড দিতে পারি। হ্যাঁ, এখন এখানে আমি আবার ওইটাতে যদি চলে যাই, এখানে এগুলো তো দেখলাম, এগুলো আরো অনেক কিছু আছে। তো এখানে আছে দেখুন এখানে আছে ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি আবার অন্যরকম সেট করে দিতে পারি। তারপরে আছে ফোরগ্রাউন্ডের কালার, ফোরগ্রাউন্ডের কালারটাও এখান থেকে আমি কি করতে পারি, আমার মতো করে সেট করে দিতে পারি। এরপরে আছে পিকচার, অর্থাৎ আমার পেজ কালারটা পুরো একটা পিকচার হবে। আমরা যদি সেইটা চাই সেখানে কি করব, এখানে দেখুন সিলেক্ট পিকচারের একটা অপশন আছে, এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে ওই আগের মতোই কি আসবে, এখান থেকে ফাইল থেকে আমার কম্পিউটারের সব পিকচার গুলো এখান থেকে আমি সিলেক্ট করতে পারবো, যে কোনো একটা আমার নিজের মতো করে আমি দিয়ে দিতে পারবো। আচ্ছা আমি এখান থেকে গেলাম, এখানে এখানে আমি সিলেক্ট করলাম, মনে করুন আমি সিলেক্ট করলাম উইন্ডোজ।
উইন্ডোজ সিলেক্ট করে আমি সার্চ করলাম। উইন্ডোজের কিছু পিকচার আমার এখানে চলে এসেছে। আমি এখানে উইন্ডোজ ভিস্তা আছে, ওই উইন্ডোজ ভিস্তাটাকে মনে করুন আমি এখান থেকে দিয়ে দিলাম। ইনসার্টে ক্লিক করলাম, উইন্ডোজ ভিস্টা ডাউনলোড হচ্ছে। এই যে উইন্ডোজ ভিস্তা কি হচ্ছে এখানে শো করছে। তো এখন যদি আমি এখান থেকে দেখুন, এখানে আছে লক পিকচার রেশিও। তো আমি যদি পিকচারের রেশিওটা যতটুকু আছে, রেশিও মানে হলো অনুপাত, অর্থাৎ আমার পিকচারটা যতটুকু সাইজ আছে ততটুকুর বেশি আমি নিব না, এরকম যদি করতে চাই তাহলে এটাকে আমি টিক দিয়ে দেবো। বাট আর যদি না চাই দেব না। এখন দেখুন এখানে আমি যদি ওকে ক্লিক করি, তো তখন কি হচ্ছে, এই যে দেখুন আমার কি হচ্ছে, এটা এটা ফুল পেজে যতগুলো পেজ আমার আছে ততগুলো পেজের মধ্যে এটা কিন্তু চলে আসছে। আমাদের পিকচারের কালারটা খুব গাঢ়, যার কারণে এটা খুব গাঢ় আকারে দেখা যাচ্ছে। ওকে, তো এইভাবে আমরা কি করতে পারি, একটা পেজের মধ্যে উইন্ডোজ ভিস্তা বলুন আর যা বলুন আমরা সব কিছু নিয়ে আসতে পারি। হ্যাঁ, পেজের কালারটা আমরা তাহলে কিভাবে দিচ্ছি, এটা কিন্তু আমাদের এখন মনে হয় মুখস্থ হয়ে যাওয়ার কথা। দেখুন এটা কিন্তু বাই ডিফল্ট এটা সেভ হয়ে আছে। ঠিক আছে, আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। দেখুন এখানে গ্রেডিয়েন্টের মধ্যে আছে ওয়ান কালার আছে, টু কালার আছে। আমরা একটা কালার যদি দিতে চাই সেটাও পারবো, আবার যদি দুইটা কালার দিতে চাই সেটাও পারবো। আবার যদি আমি এখানে প্রেজেন্ট দিতে চাই, এই যে এখানে যেরকম আছে কোনটা কয় পার্সেন্ট হবে, একটা 10%, 20%, এরকম আমি ভাই এখানে। একটু একটু আমার নেটে প্রবলেম করছে, জাস্ট ফিল এফেক্টটা কোন ইয়ে থেকে ফিল এফেক্ট জাস্ট কোন থেকে? আপনার কথাটাও কেটে কেটে আসছে একটু সমস্যার কারণে, আরেকবার ও বলুন। আচ্ছা, কোন অপশন থেকে আনছে নাকি আচ্ছা ফিল এফেক্ট? আচ্ছা 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 আমি ওই বলছি। যে ফিল এফেক্টটা কোন হুম, অপশন থেকে আনছেন ওইটাই। আমি প্রথমে তো হোম থেকে আমি ডিজাইনে এসেছি, ডিজাইন থেকে এখানে পেজ কালারের ডান পাশে যে একটা ড্রপ ডাউন বাটন আছে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করার পরে এখানে আছে ফিল ইফেক্টস। নিচে একদম নিচের অপশনটা হলো ফিল ইফেক্টস। হ্যাঁ, ফিল ইফেক্টস এর পরে এখানে আছে গ্রেডিয়েন্ট, আছে টেক্সচার, এরপরে আছে প্যাটার্ন, আছে পিকচার। ও ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এখান থেকে আমি কি করলাম, এই গ্রেডিয়েন্টে গিয়ে দেখি ওয়ান কালার দেওয়া আছে, এখানে আমি টু কালার আছে, আমি টু কালার চাচ্ছি না, আমি আরো বেশি এই যে দেখুন টু কালার যখন দিব তখন এখানে কালার ওয়ান এবং কালার টু দুইটা অপশন আসছে। এই আমরা এখানে চাচ্ছি যে কালার ওয়ান প্রথম কালারটা থাকবে আমার, প্রথম কালারটা কি থাকবে, মনে করো আমি এখান থেকে রেড দিয়ে দিচ্ছি, প্রথম কালারটা লাল থাকবে, দ্বিতীয় কালারটা ধরুন আমাদের সবুজ থাকবে। এই যে লাইট গ্রিন আছে, এখানে আছে গ্রিন, আমি গ্রিন দিয়ে দিচ্ছি, দ্বিতীয় কালারটা গ্রিন থাকবে। এবার যদি আমি ওকে দেই, দেখুন আমার লাল, এই যে আমার পেজের অর্ধেক পেজের মধ্যে কিন্তু দুইটা কালার এখানে শো করছে। হ্যাঁ, লাল আর সবুজ দুইটা মিশ্রিত একটা কালার কিন্তু আমার পেজটা হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা কি করতে পারি, এটাকে পেজগুলোকে আমরা কালার করতে পারি, পেজের মধ্যে অর্ধেক লাল অর্ধেক সবুজ এরকম কিন্তু চলে আসছে, একটা সুন্দর একটা ব্যাপার চলে আসছে। আচ্ছা, এই ছিল আমাদের পেজের কালার নিয়ে কথা। এরপরে আমরা চাচ্ছি যে যা কালার করেছি কোনো কিছুই রাখবো না। কোনো কালার যদি না রাখতে চাই সেক্ষেত্রে এখান থেকে নো কালার একটা অপশন আছে, এটাতে ক্লিক করলে আমার সবগুলি কালার কিন্তু চলে যাবে। এই যে এভাবে করে আমরা কি করতে পারি, আমাদের সবগুলো কালার আমরা এখান থেকে ক্লোজ করে দিতে পারি। তো আজকে আমরা আরো কিছু আলোচনা করতে চেয়েছিলাম, বাট এখানে ডিজাইন ট্যাবের আলোচনাগুলোতেই আমাদের আজকে অনেক সময় চলে গেছে। এরপরেও এখানে আছে পেজ বর্ডার। তো পেজ বর্ডারটা আলোচনা করে আজকে আমরা ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছি। এই যে দেখুন পেজ বর্ডারে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করার পরে এটা মূলত কিন্তু পেজের ব্যাকগ্রাউন্ড ট্যাব মেনুর মধ্যে আছে। পেজ ব্যাকগ্রাউন্ডের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে পেজ বর্ডারে যদি আমরা ক্লিক করি, এইটা আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছিলাম, যার কারণে আমি এই ক্লাসে আগের বিষয়গুলোকে অতটা রাখিনি।
এটা যেহেতু আগে আলোচনা করেছিলাম। সো এখানে দেখুন পেজ বর্ডারটা অটোমেটিক সিলেক্ট হয়ে আছে। তো আমরা চাচ্ছি যে এখান থেকে একটা পেজ বর্ডার দিব এই পেজগুলোতে। সেটা আমরা কিভাবে দিব? আমরা চাচ্ছি যে এরকম ড্যাশ চিহ্নযুক্ত একটা বর্ডার যদি হয় এরকম চাই, তাহলে কি করব? আমি এই ড্যাশ চিহ্ন এটাতে ক্লিক করব প্রথমে, করার পরে দেখুন এখানে কালার অপশন আছে। কালার অপশন থেকে আমি এখান থেকে আমি যে নীল ডার্ক ব্লুটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখুন এখানে আছে পেজ ওয়েট, অর্থাৎ এই পেজের প্রশস্তটা কিরকম, অর্থাৎ আমার যে দাগটা আসবে পেজের চারপাশে সেটা কতটুকু প্রশস্ত হবে তার একটা স্যাম্পল এখানে দেখাচ্ছে। আমি চাচ্ছি যে এটা এইরকম একটু থাকুক। দেখুন এখানে কিন্তু প্রিভিউ শো করছে কিরকম আসবে সেটা। তো এটাতে যদি আমি ওকে ক্লিক করি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা পেজে এরকম একটা বর্ডার চলে আসছে। আপনাদের গত ক্লাসে আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, আপনারা এগুলো কেউই করেন নাই। খুবই দুঃখজনক কথাবার্তা। তো দেখুন এখন আমরা কি করব? আমরা যদি পেজের এই বর্ডারটাকে ভাই আমরা আমি করে দিছি ভাই, একটু দেখতেন ভাই। একজন আমি করেছেন, আমি করে ওই দেখেছি। আচ্ছা হলো কিনা একটু বললেন ভাই প্লিজ। আচ্ছা আচ্ছা, ওটা আমি বলে দেবো কমেন্টে, হ্যাঁ, পরে দেখে আবার দেখে ভালো করে দেখে বলে দেবো। যাই হোক, এখানে দেখুন আমরা পেজ বর্ডারে গেলাম। ও পেজ বর্ডারে গেলে নিচ থেকে দেখুন এখানে আরো কিছু অপশন আছে। এই যে নিচে একটা অপশন আছে আর্ট। তো এই আর্টের এইখানে যদি আমরা ক্লিক করি এখানে কিন্তু অনেকগুলো আর্ট আমরা পাবো। এখানে আরো নিচের দিকে যদি আমি যাই, আরো স্ক্রল করে নিচের দিকে গেলে এখানে এই যে বৃক্ষলতা তরুলতা অনেক কিছুই পাওয়া যাবে। আমরা কি করছি? এখানে দেখুন নিচে আছে হোল ডকুমেন্ট। তো তারপরে আমরা যদি সিলেকশনে আমরা যদি প্রথম পেজটা বাদ দিয়ে সিলেক্ট করতে চাই তাহলে এটাতে ক্লিক করলাম যে আমাদের প্রথম পেজটাতে এটা আসবে না। অর্থাৎ দুঃখিত, আমি প্রথম পেজটাতেই শুধু আসবে এরকমটা যদি আমি করতে চাই তাহলে কি হবে? শুধু এই একটা পেজে আসছে, হ্যাঁ। তো আমরা যদি এটার উল্টাটা চাই যে প্রথম পেজ বাদে বাকিগুলোতে আসবে, দেখি সেই অপশনটা আমাদের কোন জায়গায় আছে। এই আমরা এখান থেকে আগে ওইটা সিলেক্ট করে নিলাম, সেই বৃক্ষলতা। এখান থেকে এই যে বৃক্ষলতা সিলেক্ট করলাম, যে কোনো একটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। হোল ডকুমেন্টস এখানে আছে দেখুন, এখানে আছে দেখুন অল। আহ, প্রথমে আছে সিলেকশন ফার্স্ট পেজ অনলি, তারপরে আছে ফার্স্ট পেজ বাদে বাকিটা, এটাতে ক্লিক করলাম। দেখুন আমাদের প্রথম পেজে কিন্তু হয়নি, তার পরের পেজে এটা হয়ে গেছে। আমরা মাঝে মাঝে যেটা করি, কভার পেজ যখন দেই কভার পেজের পরের পেজগুলোতে এরকম যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দিব। অর্থাৎ এখান থেকে আমি কি করতে পারবো, বিভিন্নভাবে আমার সিলেকশন গুলো আমার পেজের বর্ডার গুলোকে কাস্টমাইজ করে আমরা দিতে পারবো। তো আপনারা এইগুলো বাসায় প্র্যাকটিস করবেন। এই ছিল আজকের মতো আলোচনা। আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থাকে ক্লাস সংক্রান্ত, আপনারা মাইক্রোফোন আনমিউট করে এখন প্রশ্নগুলো করতে পারেন। আর আপনাদের উপস্থিতি অত্যন্ত হতাশাজনক, আপনারা রেগুলার উপস্থিত হন না ক্লাসে, সবাই ভিডিও রেকর্ডিং ক্লাসের জন্য অপেক্ষা করতে থাকেন, যেটা খুবই হতাশাজনক। আমরা একটা পরীক্ষা নিব, এই পরীক্ষার মাধ্যমে বুঝতে পারবেন সবাই যে রেগুলার যারা ক্লাসে উপস্থিত হন এবং যারা রেকর্ড ক্লাসগুলোই শুধু শুনেন দেখেন, দুইয়ের মধ্যে কি পার্থক্য। আকাশ পাতাল একটা পার্থক্য পাবেন আপনারা, কারণ ওই ভিডিও রেকর্ড যারা দেখেন ওটা হচ্ছে যে ওটার কোনো ফল হয় না, ওটা তেমন একটা এফেক্টিভ কোনো কিছুই নয়। আমরা যদি এফেক্টিভলি কাজ শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। আমরা আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আমাদের কথা ছিল যে নবম ক্লাস অর্থাৎ 8টা ক্লাস হওয়ার পরে আমরা একটা পরীক্ষা নিব নবম দিনে। আমাদের আজকে ষষ্ঠ দিন। এখানে দেখুন আমি চাচ্ছি যে নবম দিন অর্থাৎ কবে হবে? আর 2টা ক্লাস যখন হবে অর্থাৎ আজকে 11 তারিখ, 12, 13 দুদিন আপনাদের ক্লাস হবে, তারপরে একটা গ্যাপ থাকবে। অর্থাৎ আপনাদের আহ, শুক্রবারের পরে পরবর্তী ক্লাস হবে তারপরের মঙ্গলবারে, অর্থাৎ 17 তারিখে আপনাদের যখন ক্লাস হবে ওই ক্লাসটার পরিবর্তে আমরা আপনাদের একটা পরীক্ষা নিতে চাচ্ছি এমএস ওয়ার্ডের উপরে। যতটুকু শেষ হবে ততদিন পর্যন্ত আমার মনে হয় টেবিল শুরু করার আগে আমরা এই পরীক্ষাটা নিয়ে নেব।
তো আপনারা যদি এই ক্লাসগুলো দেখে না থাকেন দ্রুত দেখে নেবেন, এবং এখানে পরীক্ষাটা মোটামুটি ভালোই একটা পরীক্ষা হবে। আমরা আশা করছি যে আপনারা এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আপনাদের যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন, 2-3 মিনিটের মধ্যে করুন, অথবা আজকের ক্লাস এখানে সমাপ্ত, আপনারা চাইলে লিভ নিতে পারেন। আজকে কোনো হোমওয়ার্ক আছে নাকি? না, আজকে কোনো হোমওয়ার্ক দিচ্ছি না। আপনারা এইটুকু প্র্যাকটিস করবেন বাসায় বসে, হোমওয়ার্ক জমা দিতে হবে না, বাট আপনারা এইগুলোকে প্র্যাকটিস করবেন। যতগুলো দেখানো হয়েছে প্রত্যেকটা ফিল আপ যা যা দেখিয়েছি এগুলো প্র্যাকটিস করুন। কোনো সমস্যা ফেস করলে জিজ্ঞেস করবেন। জি, ওকে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, জি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।